তুমি যদি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমিও নিশ্চয়ই এই সমস্ত কিড ইনফ্লুয়েন্সারদের দেখেছো। সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হয়। কচু ভাই কোথায় তুমি? এই তো ডাস্টবিন পাওয়ার আছে দেশে। যেখানে কেউ কেউ ফুড ব্লগিং করছে, কিংবা কেউ নিজেকে ভগবানের একজন দূত বলে দাবি করছে, অথবা কেউ নিজে একজন ছোট হয়ে জীবন নিয়ে জ্ঞানের বাণী দিচ্ছে, বা কেউ কেউ গানের লিপসিং করে বেশ পপুলার হচ্ছে। আর এসব করার ফলে তাদের ভিডিওতে একটা জিনিস খুবই কমন দেখতে পাবে তুমি, হুইচ ইজ বেশি ভিউজ। বাট এখন এট দ্য সেম টাইম তুমি যদি তোমার ছেলেবেলার কথা ভাবো তাহলে নিশ্চয়ই তোমারও মনে পড়বে সেই ছেলেবেলা মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো, লুকোচুরি খেলা, কিংবা বন্ধুদের সাথে স্কুলে যাওয়া কিংবা টিউশনে যাওয়ার মতো হাজার হাজার স্মৃতি মনে পড়লেও এইসব সোশ্যাল মিডিয়ার চিহ্ন সেখানে পাবেন। বাট সেখানেই আজকের দিনে দাঁড়িয়ে কিছু বাচ্চা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফেমের পেছনে দৌড়ানোর কারণে তাদের যে ছেলেবেলা বা শৈশব নষ্ট করছে, সেটা সে বা তার বাড়ির লোক কেউই ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। আর যেদিকে একদল ইনফ্লুয়েন্সার এরকম কন্টেন্ট ক্রিয়েট করছে, অন্যদিকে আরেক দল বাচ্চারাও আছে যাদের মোবাইল ফোন ছাড়া খাবার খাওয়া হয় না, কিংবা ভিডিও না দেখলে তাদের ঘুম পাড়ানো যায় না, যার কারণে আজকাল বাচ্চাদের মধ্যে বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিচ্ছে। এই যেমন কোনো বাচ্চা স্পিচ প্রবলেম হচ্ছে, বা এত বেশি স্ক্রিন টাইমের জন্য ছোট থেকেই তাকে চশমা পড়তে হচ্ছে, কিংবা তাদের মধ্যে ল্যাক অফ পেশেন্স, লো কনফিডেন্স, একাকিত্ব বেড়েই চলেছে দিনের পর দিন। যার কারণে আমরা রিসেন্টলি কন বানেগা করোড়পতিতে অমিতাভ বচ্চনের সামনে এই বাচ্চাটার অ্যারোগেন্স, ল্যাক অফ পেশেন্স এবং তার খারাপ ব্যবহারও দেখেছি আমরা কয়েকদিন আগে। তাহলে এখন প্রশ্নটা হলো, এই সব দোষ কি ওই বাচ্চাগুলোর, নাকি বাবা মায়ের পেরেন্টিং এরও সমস্যা রয়েছে এখানে? তারাই কি তাদের যাতে বাচ্চাকে খাওয়াতে টাইম না লাগে সেই জন্যই হাতে ফোন ধরে দিচ্ছে তাদের, নাকি কিড ইনফ্লুয়েন্সার বানিয়ে মানুষের বাচ্চাদের প্রতি অগাধ ভালোবাসাকে কাজে লাগিয়ে টাকা কামানোটাই তাদের একমাত্র উদ্দেশ্য? আর এসব প্রবলেম ডিসকাস করার সাথে সাথেই এই প্রবলেমের কিছু সলিউশন নিয়েও ডিসকাস করব আজকের এই ভিডিওতে। তাই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। 8-10 साल का आदमी अगर मुझे देख रहा है तो उसके पेरेंट्स हैव फेल्ड, टू बी रियली ऑनेस्ट। इट्स अ पेरेंटल इशू। तो इट्स लाइक जैसे मैं जब छोटा था 8-9 साल का, मेरा बाप माँ तो आना टीवी देखने। এত বছর ধরে আমরা দেখে এসেছি যে কোনো বাচ্চা হয় কোনো ফেমাস টিভি শো বা সিরিয়ালে দুর্দান্ত পারফর্ম করার জন্য মানুষের ভালোবাসা পেয়ে ফেমাস হচ্ছে, নইলে কোনো এক্সট্রিমলি ট্যালেন্টেড বাচ্চা খবরের শিরোনামে এবং খবরের পাতায় তার নাম আসার কারণে ফেমাস হয়েছে। এই যেমন কয়েক বছর আগের মা সিরিয়ালের এই ঝিলিক ক্যারেক্টারটা নিশ্চয়ই আজও তোমার মনে আসে, কারণ সেই সময় সোশ্যাল মিডিয়া ফেম ব্যাপারটা অতটাও লুক্রেটিভ কোনো বিষয় ছিল না। বাট এখন সব অতীত, কারণ আস্তে আস্তে জিওর জন্য ইন্টারনেটের সম্প্রসারণ যেভাবে বেড়েছে, সেভাবে বিভিন্ন জায়গার ট্যালেন্টেড বাচ্চাদের ট্যালেন্টও তেমনি বেশি করে চারিদিকে ছড়িয়ে পড়ছে, যার ফলে বেশ কিছু প্রতিভা বছরের পর বছর ধরে উঠে আসছে আমাদের মধ্যে। বাট প্রবলেম শুরু তখন হলো যখন বাচ্চারা টিকটক, রিলস বা শর্টস এর মতো শর্ট কন্টেন্টে এক্সপোজ হওয়া শুরু করলো, যেখানে রাতারাতি কিছু সাধারণ মানুষকে ভাইরাল হতে দেখে বাচ্চারাও সেরকমই লিপসিং কন্টেন্ট বানাতে শুরু করলো। এই যেমন এই বাচ্চাটিকে নিশ্চয়ই তোমারও মনে আসে, যে বিভিন্ন সাউথের মুভির ডায়লগে লিপসিং করে এবং বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে টিকটক এবং রিলসে বেশ ভাইরাল হয়েছিল, কারণ একটা এত ছোট বাচ্চার নিখুঁত এক্সপ্রেশন আর প্রফেশনাল বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাকে ভালোবাসা দিয়েছিল অনেক সাধারণ মানুষ। এভাবেই তার একের পর এক কিউট এক্সপ্রেশনের ভিডিও রাতারাতি ভাইরাল হওয়ার কারণেই সেই সময় বেশ ফেমাসও হয়ে উঠেছে। বাট আশ্চর্যের বিষয় হলো এই যে আজ যদি তুমি সোশ্যাল মিডিয়া জুড়ে আতশ কাজ দিয়ে খোঁজো, তাও তুমি সেই বাচ্চাটাকে খুঁজে পাবে না। আর এর সাথে সাথে তুমি যদি তার ইউটিউব অ্যাকাউন্টটা দেখো তাহলে দেখবে সে সেখানেও বেশ স্ট্রাগল করছে বিভিন্ন অডিশনস দেওয়ার জন্য। আর এভাবেই একজনের দেখা দেখি একের পর এক আরো বাচ্চাদের লিপসিং কিংবা বিভিন্ন ফানি ভিডিওসও ফেমাস হতে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে। এন্ড সেই থেকেই কিড ইনফ্লুয়েন্সাররাও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠে। এন্ড বাকি বড় ক্রিয়েটারদের দেখানো পথ অনুসরণ করেই ভাইরালিটি আর ফেমের পেছনে ছুটতে গিয়ে তাদের মধ্যে কেউ আজ বিভিন্ন ক্রিঞ্জ ভিডিও বানায়, কিংবা তারাও আবার ফুড ব্লগিংও করে, কিংবা কেউ তো নিজেকে সাক্ষাৎ ঈশ্বর প্রদত্ত বলে মনে করে, অথবা কেউ মাঠ ভর্তি অডিয়েন্সের সামনে মোটিভেশনাল স্পিচ দেয়। এই যেমন এই দুজন বাচ্চাকে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ফুড ব্লগিং করে ভাইরাল হতে নিশ্চয়ই তুমিও দেখেছো। কচু ভাই কোথায় তুমি? এই তো। আরে রূপম ভাই। তাদের মধ্যে একজনের নাম খাই রূপম এবং আরেকজনের নাম ঘচু ভাই। এন্ড সেই দুজনও বাংলা সো কল ফুড ব্লগারদের মতোই বিভিন্ন ভাইরাল এবং কন্ট্রোভার্সিয়াল দোকানে গিয়ে সেখানে ক্যাচাল করছে, কিংবা ফেমাস হওয়ার জন্য রাজুদার 300টা পরোটা খেয়ে ফেলার আর্জি করছে। ও তোমার 300 পিস পরোটা খাবে তোমার দোকানে বলেছে, তাহলে তো ওর জন্য একদিন স্পেশাল ভাবে নিয়ে আসতে হবে, এখানে লোক আর আনা যাবে না। অথবা উজ্জ্বলদার দোকানে গিয়ে সমস্ত বিরিয়ানি একাই খেয়ে নেওয়ার মতো প্রস্তাবও রাখছে। আরে রূপম ভাই, কি ব্যাপার? উজ্জ্বলদার দোকানে কি করছো? এখানে নাকি আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, তাই খেতে এলাম। তুমি সে জয়নগর থেকে এখানে আনলিমিটেড বিরিয়ানি খেতে এসছো? হ্যাঁ। তা কি তুমি কি আজকের এই দোকানটা কি তুলে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছ নাকি? দোকান তুলে দেবো না, হাঁড়িটা নতুন হাঁড়ি এসছে,
কি বলছে? যার ফলে বাংলা জুড়ে এতদিন যেভাবে অন্যান্য দামড়া ফুড ব্লগাররা যেভাবে ক্রিঞ্জ ফুড ব্লগ বানিয়ে সো কল ফেমাস হয়েছে, সেভাবেই কিছু মানুষ নিজেরা ক্যামেরার পেছনে থেকে এই বাচ্চাদের ক্যামেরার সামনে এনে তাদের দিয়েও এই সমস্ত প্ল্যানিং করা রিভিউ দেওয়াচ্ছে কিংবা নিজেদের মধ্যে কন্ট্রোভার্সিও করাচ্ছে। কারণ এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এরকম ফুড ব্লগ দেখে তারা এটা বুঝে গেছে যে সবচেয়ে বেশি ভিউজ আসে কারোর দোকানে ক্রিঞ্জ কিছু করলে অথবা তার খাবারকে বাজে বলে আরেকটা কন্ট্রোভার্সি সৃষ্টি করলে। আর এসব দিনের পর দিন করে সোশ্যাল মিডিয়া ফেমের জন্যই বেশ কিছু দোকানের প্রমোশনও যেমনি পাচ্ছে তারা, তেমনি নিজেদের পার্সোনাল পেজ খুলেও সেখানে সারাদিন এরকম ক্রিঞ্জ কন্টেন্ট পোস্ট করে চলেছে তারা। যেখানে এই রূপম ভাইকে কখনো তার চেহারার জন্য তাকে ডলফিন বলেও হাসাহাসি করা হচ্ছে। আর এসব করেই তার 1 মাস আগের খোলা ফেসবুক পেজে প্রায় 25,000-এরও বেশি ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, যেটা সাধারণ কোনো ক্রিয়েটরের কাছে একটা স্বপ্নের মতো। আর এদের ভিডিওতে সাধারণ মানুষও দুজন ওভারওয়েট বাচ্চাদের এরকম খাইয়ের ভিডিও দেখে বেশ এন্টারটেইন হয়। দেখো, ওদের বডি শেম করা এই ভিডিওটার উদ্দেশ্য নয়, বাট তুমি যদি তোমার একটু কমন সেন্সকে কাজে লাগাও তাহলে ওদের দুজনের হেলথের কন্ডিশন নিশ্চয়ই তুমিও আন্দাজ করতে পারবে। এন্ড আই এম শিওর যে এরকম ভাবেই রেগুলার ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড খেতে থাকলে খুব শীঘ্রই ওদের লিভারের সমস্যা কিংবা কিডনির সমস্যা অথবা হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার কিংবা হাই কোলেস্টেরল এবং থাইরয়েডের মতো রোগের বাসা বাঁধতে তাদের খুব একটা বেশি টাইম লাগবে না, বা হয়তো এই মুহূর্তে চেক করলে এইগুলোর মধ্যে বেশ কয়েকটা ধরাও পড়বে। তাই ওদের বাড়ির লোকের কাছে আমার অনুরোধ, এটা ওদের পড়াশোনা এবং খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার বয়স, সেখানে ফেম আর টাকার জন্য প্লিজ এদের এসব করতে বাধ্য করবেন না, এদের আজই আটকান। কারণ এসব করে আজকালকার দিনে দাঁড়িয়ে সাস্টেনেবল একটা কেরিয়ার গড়ে তোলা প্রায় অসম্ভব। এন্ড সেই এক্সাম্পল একটু আগেই আমার ভিডিওতে দিলাম। তোমার এই দুজন ফুড ব্লগারদের নিয়ে কি মতামত সেটা কমেন্ট করে জানিও। আর বাচ্চাদের এরকম ফুড ব্লগের থেকেও ডেঞ্জারাস হলো বাচ্চাদের দিয়ে ঈশ্বরের দুধ সাজিয়ে তাকে দিয়ে ব্যবসা করানো। এই যেমন হিন্দি ইউটিউবে এই অভিনব আরোরাকে তুমিও নিশ্চয়ই চেনো, যে নিজেকে কৃষ্ণর একজন দুধ বলে দাবি করতে থাকে। मुझे फर्क नहीं पड़ता कि जमाना क्या कहता है, मुझे तो ये पता है कि मेरा बाकी बिहारी मुझे अपना कहता है। सोशल मीडिया के वायरल सेंसेशन अभिनव अरोड़ा, मैं आपका बहुत बड़ा फैन हूं। एंड তার বিভিন্ন চ্যানেলে দেওয়া বিভিন্ন ইন্টারভিউ রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে। আর সাধারণ মানুষও তার মতো একজন বাচ্চার মুখে এত স্পিরিচুয়াল কথা শুনে সেগুলোকেই সত্যি বলে মানে এবং তাকে এক প্রকার পুজো করতে শুরু করে। যার ফলে কিছুদিনের মধ্যেই সে একজন ফেমাস ইনফ্লুয়েন্সার হয়ে ওঠে এবং এরপর থেকে বিভিন্ন ইভেন্টেও তাকে ডাকা হয় কিংবা কোনো জায়গার উদ্বোধনেও তার ডাক পড়তে থাকে এবং সেও সেখানে যাওয়ার জন্য লাখ লাখ টাকা চার্জ করতে শুরু করে। এবং এতদিন অবধি সবই ঠিক চলছিল তার। একজন সাধারণ মানুষ থেকে একজন ছোট বাবা হয়ে ওঠার গল্প শুনে মানুষও তাকে অনেক ভালোবাসা দিয়েছিল, বাট তার এই ভালো সময় বেশি দিন স্থায়ী হলো না। কারণ তার দেওয়া বিভিন্ন ইন্টারভিউতে তাকে যখন নর্মাল কোয়েশ্চেনের জায়গায় একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করা হতো তখন সে খুবই স্মার্টলি সেগুলোকে হেসে উড়িয়ে দিত, না হলে ঠাকুরের নাম করতে করতে সেই প্রশ্নটাকে এড়িয়ে যেত। এই যেমন রিসেন্টলি এক ইন্টারভিউতে তাকে তার স্কুল নিয়ে প্রশ্ন করা হলে সে অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে এবং এর ফলে সাধারণ মানুষের এটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না যে তাকে এই সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকেই শেখানো হচ্ছে। श्रृंगार करके मुझे विश्वास ही नहीं होता, श्रृंगार करके विश्वास ही नहीं होता, श्रृंगार करके मुझे विश्वास ही नहीं होता, श्रृंगार करके विश्वास ही नहीं होता। কিংবা এর পরপরই তার আরো ছোট বয়সের এক ভিডিও যেখানে সে তার বাবার দোকানের প্রমোশন করছে সেখানেও তাকে খেতে দেখা যায়। अभिनव रोज खाते हो उधर आके? हाँ रोज खाते हो? हाँ कैसा लग रहा? बढ़िया बढ़िया। আর দিনের পর দিন এরকমই আরো কিছু ক্লিপ ভাইরাল হওয়ার ফলেই মানুষ তার আসল রূপ জানতে পারে। আসলে সেও আর 5টা বাচ্চার মতোই সাধারণ একটা বাচ্চা, বাট তার এই সাধারণ থেকে অতি সাধারণ হয়ে ওঠার পেছনে তার বাবার অনেক বড় হাত ছিল। এন্ড সেই এই বিজনেস মডেলটাকে কাজে লাগিয়ে তার বাচ্চাকে পুঁজি বানিয়ে ব্যবসা শুরু করে। একদিকে একজন বাচ্চা, অন্যদিকে সে নিজেকে ঈশ্বর প্রদত্ত বলে দাবি করছে। ব্যাস, একজন সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করার জন্য আর কি চাই। বাট তার বাবা হয়তো ভাবেনি যে সে নিজের হাতে তার বাচ্চার শৈশবটা নষ্ট করলো, কারণ এখন সেই বাচ্চাটি যেখানেই যাবে সেখানেই সে ট্রোলের শিকার হবে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। যার কারণে এই ছোট বয়স থেকেই তাকেও অ্যাংজাইটি, ডিপ্রেশনের শিকারও হতে হচ্ছে। একবার ভাবো, যদি কোনো বাচ্চার এত কম বয়স থেকেই এরকম সমস্যা শুরু হয় তাহলে সে কিরকম ভাবে বড় হবে। তোমার এই অভিনব আরোরার মতো বাচ্চাদের নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর যখন এরকম বাচ্চাদের দিয়ে ঠাকুরের নাম গান করিয়ে সেটাকে বিজনেস বানানোর কথা বলছি তখন বাংলাও সেখানে পিছিয়ে নেই। কারণ তুমিও নিশ্চয়ই এই বাচ্চা মেয়েটিকে সোশ্যাল মিডিয়া জুড়ে অল্প বয়সে পাকা পাকা কথা বলতে শুনেছো। কখনো সে প্রেগনেন্সি নিয়ে জ্ঞান দিচ্ছে কিংবা কখনো সে মাটন খাওয়া নিয়ে জ্ঞান দিচ্ছে। সন্তানটা দেখতে
মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হয়। আর এরকম ভাবে একজন এত ছোট বাচ্চা হয়েও তার এই সমস্ত বিষয়ে অগাধ জ্ঞান দেখে গ্রাম বাংলাতে তার এই জ্ঞান শুনতে হাজির হয় হাজার হাজার লোক। বাট এর সাথে সাথে কিছু রোস্টারদের রোস্ট ভিডিও এবং তার এই সমস্ত পাকা পাকা কথার কারণে সেসব নিয়ে অনেক ট্রোলিং এবং মিমসও বানানো হয়েছে তাকে নিয়ে, যার ফলে ও সে ফেমাসও যেমনি হয়েছে তেমনি দিনের পর দিন গ্রাম বাংলা এরকম শোজ করে অনেক টাকাও কামিয়েছে। আর একজন বাবা মা তার সন্তান থেকে আর কি এক্সপেক্ট করবে? তারাও এটাই চায় যে তাদের সন্তান যত জলদি ইনকাম স্টার্ট করবে ততই তাদের পক্ষেও ভালো। আর এতক্ষণ বলা এই সমস্ত এক্সাম্পল দেখে তুমিও সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আর যতদিন যাচ্ছে ততই এরকম বাচ্চাদের পুঁজি বানিয়ে বিজনেস করার টেন্ডেন্সি বাংলা তথা গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে, যার ফলে এই দুদিন ছাড়া ছাড়া এক একজন নতুন কিড ইনফ্লুয়েন্সারদেরও দেখা যায়। আর এসবের উদাহরণ তুমি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক খুললেই পেয়ে যাবে। আর এট দ্য সেম টাইম অন্যদিকে একদল বাচ্চাকে তাদের বাবা মায়ের যাতে সেই বাচ্চাটার খেতে লেট না হয় কিংবা তাড়াতাড়ি সে ঘুমিয়ে পড়ে সেই জন্যই তার হাতে ফোন ধরিয়ে দিচ্ছে এবং বাচ্চাটাও ফোন স্ক্রোল করতে করতে খাচ্ছে এবং ঘুমাচ্ছে। আর এসব করার ফলে তাদেরও যেমন এই সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এর একটা বাজে হ্যাবিট তৈরি হচ্ছে, তেমনি তারা এই এত অল্প বয়সে ফোন অ্যাডিক্ট হওয়ার ফলে বিভিন্ন মানসিক এবং শারীরিক রোগেরও শিকার হচ্ছে। যেমন ছোট বাচ্চাদের স্পিচ প্রবলেমের মতো কন্ডিশন দেখা যাচ্ছে, যেটা আগে কিন্তু ছিল না। কিংবা হঠাৎ এত ফেম পাওয়ার পর অনলাইনে ট্রোলিং, বুলিং কিংবা রোস্টিং হওয়ার পর অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো মানসিক অবসাদেও গ্রাস করছে তাদের এবং সারাদিন ফোন চালানোর কারণে ইন্ট্রোভার্ট হওয়া থেকে শুরু করে একা থাকা, নতুন বন্ধু না বানানো কিংবা কারোর সাথে কথা বলতে না পারার মতো ছোট ছোট এফেক্টও পড়ছে তাদের উপর। বাট সেদিকে কারণ নজর নেই। তাহলে এখন প্রশ্ন হলো, সব দোষ কি ওই বাচ্চাগুলো? আসলে এখানে কারোর একার দোষ না। কারণ রিসেন্টলি মার্ক জুকারবার্গ মানে ফেসবুকের ফাউন্ডারকে কিছু প্রশ্ন করা হয়, কারণ তার সেই প্ল্যাটফর্মে বাচ্চাদের নিয়ে বিভিন্ন বাজে বাজে ইনসিডেন্ট হওয়ার কারণে কিছু বাচ্চা মানসিক অবসাদে ভুগছিল এবং তাদের মধ্যে কিছু বাচ্চা তাদের নিজেদের জীবন নিয়ে নিয়েছিল। বাট সেই সমস্ত প্রশ্নে তার কাছে কোনো উত্তরই ছিল না। 37% of teenage girls between 13 and 15 were exposed to unwanted nudity in a week on Instagram. You knew about it. Who did you fire? Senator, this is why we're building all. Who did you fire? Senator, I don't think that's. কারণ একটা সোশ্যাল মিডিয়া সাইট 18+ মানুষদের এন্টারটেনমেন্টের জন্যই বানানো হয়, আর যখন সেখানে বাচ্চারা এক্সপোজড হয় তখনই এই বিপত্তি শুরু হয়। মা বাবা খাওয়ানোর সময় বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে বসিয়ে দেওয়ার পর তারা ভুলে যায় তার সেই বাচ্চাটা স্ক্রোল করতে করতে কি কি দেখছে। কারণ ইউটিউব কিডস বলে একটা প্ল্যাটফর্ম থাকলেও সেটা শুধুমাত্র নামেরই প্ল্যাটফর্ম। বাচ্চারা তাদের বাবা মায়ের লগ ইন করা অ্যাকাউন্ট থেকে ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছে, যার ফলে অ্যাডাল্ট জিনিসপত্র সেই বাচ্চার সামনে আসছে। আর একটা বাচ্চা দিনের পর দিন যেটা দেখে তার ডেভেলপমেন্টও সেভাবেই হয়, সেভাবেই সে বড় হয়ে ওঠে। আর অন্যদিকে কিছু বাবা মাও টাকা পয়সার জন্যই তাদের বাচ্চাকে দিয়ে বিজনেস স্টার্ট করছে। বাট তারা এটা করার সাথে সাথে তাদের প্রেশাস যে ছেলেবেলা, যেটাই তাদের বাকি জীবনটাও যে সে কেমন মানুষ হবে সেটাও ডিসাইড করে, সেই ছেলেবেলাটাই তাদের থেকে ছিনিয়ে নিচ্ছে। আর তুমিও যদি এরকম একজন পেরেন্ট হও বা তোমারও এরকম চেনাশোনা কেউ থাকে যে তাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য তার হাতে ফোন ধরিয়ে দেয়, তাহলে তার সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করো। কারণ আমরা সবাই মিলে একসাথে না আসলে এটা কখনোই ঠিক করা যাবে না। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও আরো কড়াকড়ি রুলস অ্যান্ড রেগুলেশনস আনতে হবে বাচ্চাদের ইউজের জন্য। এবং একজন বাবা মা হিসেবেও অনলাইন ক্লাসের জন্য নিজের ছেলেমেয়ের হাতে ফোন তুলে দিলেও একটু দেখুন যে সে আর কি কি কন্টেন্টে এক্সপোজড হচ্ছে, তাহলেই এইসব পরিস্থিতি এড়ানো সম্ভব। দেখো, কিড ইনফ্লুয়েন্সারদের এরকম বাজে দিক তুলে ধরার মানে এই নয় যে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র এরাই ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো ট্যালেন্টেড বাচ্চারাও ভাইরাল হয়, এই যেমন ফুগলা কিংবা তোমাদের মেহু। অথবা গান করে ভাইরাল হওয়া এই বাচ্চাটিকে নিশ্চয়ই তুমিও দেখেছো, যে তার গানের মাধ্যমে আজ বড় বড় সিঙ্গার যেমন শান, কুমার শানু, সোনু নিগম এদের সামনে গিয়েও তার ট্যালেন্ট শোকেস করতে পেরেছে। আর এই ভিডিওটা শুধুমাত্র যারা বাচ্চাদের নিয়ে এরকম একটা ব্যবসা করার কথা ভাবছে কিংবা যারা তাদের বাচ্চাদের ঘুমানোর শর্টকাটের জন্য তাদের হাতে ফোন তুলে দিচ্ছে তাদের অ্যাওয়ার্ড করার জন্যই বানান। তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি আমার দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে দিও। আর রিসেন্টলি আমার এই চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে, এন্ড সেটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা যদি প্রথম দিন থেকে আমার পাশে না থাকতে তাহলে হয়তো এটা কখনোই পসিবল হতো না। তাই 30,000 সাবস্ক্রাইবার স্পেশাল সারপ্রাইজও থাকছে খুবই শীঘ্রই। আর সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আর এখন যদি তুমি বাংলা ইউটিউবে ডেইলি ব্লগারদের ডার্ক রিয়েলিটি সম্বন্ধে জানতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।